আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে হাইপার সেনসিটিভিটি নিয়ে। তো হাইপার সেনসিটিভিটিটা হলো যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এন্ড এক্সাজারেটেড ইমিউন রেসপন্স। ওকে, আচ্ছা, তার মানে হলো এই হাইপার সেনসিটিভিটিটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু স্পেসিফিক মানুষের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য হাইপার সেনসিটিভিটিটা দেখা দেয়। ওকে, আচ্ছা, এখন তাহলে এই হাইপার সেনসিটিভিটিটা হবে একটা অ্যান্টিজেনের কারণে। এখন এই অ্যান্টিজেনটা যদি এক্সোজেনাস অ্যান্টিজেন হয়, এক্সোজেনাস অর্থাৎ বাহির থেকে আসছে, তাহলে সেই হাইপার সেনসিটিভিটিটাকে আমরা ইউজুয়ালি অ্যালার্জি বলি। এবং এই অ্যালার্জির হাইপার সেনসিটিভিটিটা অবশ্যই ইমিউনোগ্লোবিউলিন ই মেডিয়েটেড হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কথাটা মনে রাখি। এরপরে এদিকে আসি, যদি অ্যান্টিজেনটা এন্ডোজেনাস হয়, অর্থাৎ ওই পার্সনের বডির কোনো একটা টিস্যু, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ, ওই হাইপার সেনসিটিভিটিটাকে। তাহলে অটো ইমিউন ডিজিজও এক ধরনের হাইপার সেনসিটিভিটি। ওকে, এখন আসি হাইপার সেনসিটিভিটিকে আমরা চার ভাগে ক্লাসিফাই করতে পারি: টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এন্ড টাইপ 4। তো এই টাইপ 1 এটা হচ্ছে উইদিন মিনিটস এর মধ্যে দেখা দিবে, আর টাইপ 2 হাইপার সেনসিটিভিটিটা আওয়ার্স টু ডেজ, হ্যাঁ, ফিউ আওয়ার্স টু ফিউ ডেজ এর মধ্যে সেটা শুরু হয়ে যাবে। টাইপ 3 2 to 3 উইকস এর মধ্যে শুরু হবে, আর টাইপ 4 2 to 3 ডেজ এর মধ্যে শুরু হবে। তাহলে সবচেয়ে লেটে কোনটা হচ্ছে টাইপ 3। এখন দেখেন টাইপ 1 মানে কি? টাইপ 1টা হলো অ্যালার্জি অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমরা যে এক্সোজেনাস অ্যান্টিজেন বা অ্যালার্জি বললাম, অ্যালার্জি হলো তাহলে অ্যাকচুয়ালি টাইপ 1 হাইপার সেনসিটিভিটি। ওকে, আচ্ছা, তাহলে এটা হবে, আমরা জানি অ্যালার্জি কি বললাম, ইমিউনোগ্লোবিউলিন ই মেডিয়েটেড। আর টাইপ 2 এবং টাইপ 3, টাইপ 2 এবং টাইপ 3 এই দুটো হলো যে অ্যান্টিবডিগুলো কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করতে পারে, কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে। কে কে করতে পারে? ইমিউনোগ্লোবিউলিন এম এবং জি। তাহলে টাইপ 2 এবং 3 এরা দুজনই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম এবং জি দিয়ে হয়। যেহেতু ইমিউনোগ্লোবিউলিন এম জি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে, তার মানে টাইপ 2 এবং টাইপ 3 দুজনের ক্ষেত্রেই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে এবং মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম হবে। ঠিক আছে, আচ্ছা, আর টাইপ 4 এর ক্ষেত্রে এটা হচ্ছে সেল মেডিয়েটেড। এখানে CD4 পজিটিভ এন্ড CD8 পজিটিভ টি সেল কারণে এই হাইপারসেনসিটিভিটিটা হয়। এবার আমরা আসি যে অ্যালার্জেনের ক্ষেত্রে, যে টাইপ 1 এর ক্ষেত্রে আমার অ্যান্টিজেনটাকে আমরা কি বলি? অ্যালার্জেন বলি। সেটা পোলেন হতে পারে, তারপর হচ্ছে আমার বিভিন্ন ফুডস থেকে, যেমন শেল ফিশ, তারপর হচ্ছে যে আরো আদার্স, যেমন আমাদের ডাস্ট, এইগুলো হচ্ছে অ্যালার্জেন হিসেবে কাজ করবে। আর টাইপ 2 এর জন্য হচ্ছে এটা একটা সেল সারফেসের গায়ে অ্যান্টিজেনটা অ্যাটাচ থাকবে। কিরকম? ধরুন এটা হলো আমার একটা সেল, এটা আমার একটা সেল, ঠিক আছে, আর এখানের মধ্যে এই অ্যান্টিজেনটা সেল সারফেসের গায়ে অ্যাটাচ, এবং অ্যান্টিবডি তার দিকে ছুটে যাবে। ওকে, গিয়ে তারপর সেখানে বাইন্ড হবে। আর টাইপ 3 তে হলো যে অ্যান্টিজেনটা কোনো সেলের সারফেসে অ্যাটাচ না, অ্যান্টিজেনটা ফ্রি, ব্লাডে অ্যান্টিজেনটা ফ্রিলি সার্কুলেট করবে এবং অ্যান্টিবডিটাও ফ্রিলি সার্কুলেট করছে। তো ওরা ওই সার্কুলেট করা অবস্থাতেই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে ফিউজ হয়ে করবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা কি হবে? তারপরে এর সাসপেনশন হয়ে যাবে, অর্থাৎ তলানি পড়ে যাবে। সেটা বিভিন্ন আমাদের বিভিন্ন টিস্যুতে যখন ডিপোজিশন হবে তখন সেখানে আবার কি হবে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, কারণ এগুলো হলো ইমিউনোগ্লোবিউলিন এমজি। তখন এই যে ইমিউনোগ্লোবিউলিন মধ্যে যে কমপ্লিমেন্ট রিসেপ্টর আছে সেখানে কমপ্লিমেন্ট বাইন্ড হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম হবে। ঠিক আছে, তাহলে টাইপ 2 এবং টাইপ 3 এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে টাইপ 2 তে অ্যান্টিজেনটা কোনো একটা সেল সারফেসে অ্যাটাচড, টাইপ 3 তে অ্যান্টিজেনটা ফ্রিলি সার্কুলেট করবে ব্লাডের মধ্যে এবং অ্যান্টিজেনটা সলিউবল। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে টাইপ 3 তে অ্যান্টিজেনটা
রিকারেন্ট এক্সপোজার হতে হবে, অর্থাৎ অনেকবার যখন এক্সপোজারে আসবে তখন বেশি বেশি অ্যান্টিবডি তৈরি হবে, বেশি বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, ফলে তারা ডিপোজিটেড হবে এবং তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। আর টাইপ 4টা হচ্ছে যে এটা বিভিন্ন অ্যান্টিজেন হতে পারে, কি কি অ্যান্টিজেন হতে পারে আমরা দেখবো ইনশাআল্লাহ আস্তে ধীরে। তাহলে এই হলো মোট আমাদের 4টা হাইপার সেন্সিটিভিটির মধ্যে ডিফারেন্স কোনটা কি। আচ্ছা, এখন আমরা আসি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটা এটাকে আমরা কি বলতে পারি, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। কেন ইমিডিয়েট? এটা উইদিন মিনিটস এ হয়ে যায়, ঠিক আছে। এখন এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটাকে আমরা আবার দুটো ফেজে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইমিডিয়েট ফেজ আর একটা হচ্ছে লেট ফেজ। এই ইমিডিয়েট ফেজের জন্যই মূলত একে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি বলি। আচ্ছা, এখন আসেন যে ইমিডিয়েট ফেজটা কত মিনিটের মধ্যে হবে, উইদিন মিনিটস, ফিউ মিনিটস এর মধ্যে হয়ে যাবে। আর যেটা লেট ফেজ সেটা উইদিন ফিউ আওয়ার্স, এটা মোস্ট কমনলি 6 ঘন্টার মধ্যে দেখা দেয় লেট ফেজটা, ঠিক আছে। এখন আসি ইমিডিয়েট ফেজটা কে করে আর লেট ফেজটা কে করে। একটা জিনিস মনে রাখবেন যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে মূলত আমাদের 3 ধরনের সেল ইনভলভ, একটা হচ্ছে মাস্ট সেল, বেজোফিল এন্ড হচ্ছে ইওসিনোফিল। তাহলে মাস্ট সেল এবং বেজোফিল এই দুটো হচ্ছে ইমিডিয়েট ফেজ অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি করে, আর ইওসিনোফিল এই সেলটা লেট ফেজ অফ টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি করে। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এবং এবার আমরা আসি যে দেখেন তাহলে কোন কারণে এই যে একটা অ্যান্টিজেন আসলো, দেখেন এই হলো একটা অ্যান্টিজেন, এটা হলো একটা অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনটা যখন আপনার টিস্যুতে ঢুকবে মেকানিক্যাল ব্যারিয়ার গুলো ক্রস করে, তখন টিস্যুতে কি আছে, রেসিডেন্ট ম্যাক্রোফেজ এন্ড ডেনড্রাইটিক সেল। তো এই ম্যাক্রোফেজ এবং এই ডেনড্রাইটিক সেল এই অ্যান্টিজেনটাকে এনগালফ করবে থ্রু ফ্যাগোসাইটোসিস। তো এই ডেনড্রাইটিক সেলটা ওই অ্যান্টিজেনটাকে MEC2 প্রেজেন্টেশন করছে, দেখেন এই যে MEC2 প্রেজেন্টেশন করে এই ডেনড্রাইটিক সেলটা সেখান থেকে চলে আসবে লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়া, এসে সেই প্যারাকর্টিক্যাল এরিয়ায় CD4 টি সেলকে অ্যাক্টিভেটেড এন্ড ডিফারেন্সিয়েট করবে। তখন এই CD4 টি সেলটা অ্যাক্টিভেশন হয়ে অনেকগুলো CD4 টি সেল তৈরি করবে, এর মধ্যে কিছু CD4 টি সেল ডিফারেন্সিয়েটেড হয়ে ফলিকুলার হেল্পার টি সেলে পরিণত হবে এবং কিছু CD4 টি সেল ডিফারেন্সিয়েটেড হয়ে হেল্পার টি সেল 2 তে ডিফারেন্সিয়েটেড হবে। মনে রাখবেন যে অ্যালার্জির ক্ষেত্রে অর্থাৎ ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে অবশ্যই কোন হেল্পার টি সেলটা আসে, হেল্পার টি সেল 2, এটা আমরা বলেছিলাম আগে। তাহলে এখন এই হেল্পার টি সেল 2টা তারপর ইফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে সার্কুলেশনে যাবে, সেখান থেকে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে, এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে। তাহলে যখন সে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে, এই যে দেখেন এখন এই যে হেল্পার টি সেল 2টা এখানে চলে আসলো। এখন দেখেন আমি কি বলেছিলাম, হেল্পার টি সেল 2 কি কি সাইটোকাইন রিলিজ করে মনে আছে আপনাদের, সেটা হলো ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 9, ইন্টারলিউকিন 13। তো আমি এগুলোকে ডিটেইলস আপনাদেরকে বলেছিলাম কোন ইন্টারলিউকিনের কি কাজ। যেমন ইন্টারলিউকিন 4 সে আরো বেশি বেশি কি করবে, আরো বেশি বেশি আমাদের ইমিউনোগ্লোবুলিন ই তৈরিতে সাহায্য করবে। ইন্টারলিউকিন 5 সে কি করে, সে ইওসিনোফিলকে কেমোট্যাক্সিস করে, একটা এই যে এই জায়গায় ইওসিনোফিলকে ডাকবে, ভাই তোমরা বেশি বেশি করে আসো এখানে, এখানে একটা ঝামেলা হয়েছে। আর ইন্টারলিউকিন 9 সে মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করবে, দেখেন এই যে হচ্ছে মাস্ট সেল, ওকে অ্যাক্টিভেশন করবে, ফলে বেশি বেশি হিস্টামিন রিলিজ হবে। ইন্টারলিউকিন 13 এটা হচ্ছে কি, এ যে কাজটা করে সে ইওসিনোফিলকে অ্যাক্টিভেট করে এবং সে স্মুথ মাসেল কন্ট্রাকশন করে এবং ম্যাক্রোফেজকে অল্টারনেটিভ অ্যাক্টিভেশন করে। এগুলো সব আমি আমার আগের ভিডিওতে বলেছি ভেঙে ভেঙে, আপনারা চাইলে ইনশাআল্লাহ ওরা দেখতে পারেন। এই হলো কাজগুলো। তাহলে ওভারঅল এখানে একটা কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। আচ্ছা এখন দেখেন তাহলে এই যে অ্যান্টিজেনটা, ধরুন অ্যান্টিজেনটা এই ফার্স্ট আগে কখনো ওর সাথে আমার দেখা হয়নি, এই প্রথম একটা অ্যান্টিজেন আমার বডিতে ঢুকলো, তাহলে সে যখন এইভাবে হেল্পার টি সেল 2 তৈরি করলো, হেল্পার টি সেল 2 এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এসে এই সাইটোকাইন গুলো রিলিজ করলো। আর অন্যদিকে এই ফলিকুলার হেল্পার টি সেলটা সে লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে কর্টিক্যাল এরিয়াতে গেল, আর কর্টিক্যাল এরিয়াতে বসে আছে কে, ম্যাচিউর নাইফ বি সেল। ওকে,
আচ্ছা, তো এই ম্যাচিউর নাইফ বি সেলটা ইতোমধ্যে সে এই যে অ্যান্টিজেনগুলো কিছু কিছু ফ্রি অ্যান্টিজেন, ওরা ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল ওদেরকে এনগালফ করার আগেই ওরা কিছু চলে আসছে কোথায়, লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে। তখন এই বি সেলটা ওই অ্যান্টিজেনটাকে বিসিআর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস করে এমএইচসি 2 প্রেজেন্টেশন করলো। কারণ আমরা জানি ম্যাচিউর বি সেলটাও একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই যে এমএইচসি 2 প্রেজেন্টেশন করলো। এদিকে এখন চলে আসলো কে, ফলিকুলার হেল্পার টি সেল। এখন এই ফলিকুলার হেল্পার টি সেল এবং এই ম্যাচিউর বি সেল, হ্যাঁ, ওদের মধ্যে একটা কি হবে, সিগন্যালিং হবে। তো সিগন্যালিং হলে তখন এই ফলিকুলার হেল্পার টি সেলটা এই ক্ষেত্রে কোন ধরনের ইন্টারলিউকিন রিলিজ করবে, ইন্টারলিউকিন 21 এবং ইন্টারলিউকিন 4। কেন রিলিজ করবে, কারণ এই ফলিকুলার হেল্পার টি সেলটা অ্যাক্টিভেশন হওয়ার সময়, অর্থাৎ CD4 টি সেল থেকে ডিফারেন্সিয়েট হওয়ার সময় ডেনড্রাইটিক সেল এই CD4 টি সেলকে বলেছিল যে এটা একটা অ্যালার্জেন, এবং ডেনড্রাইটিক সেল এই CD4 টি সেলের উপরে কোন ইন্টারলিউকিন রিলিজ করেছিল, সেটা ছিল ইন্টারলিউকিন 4। হ্যাঁ, আমি বলেছিলাম আপনাদের যে ইন্টারলিউকিন 4 রিলিজ করলে CD4 টি সেল ডিফারেন্সিয়েটেড হয়ে হেল্পার টি সেল 2 তে পরিণত হয়, এবং ওই ফলিকুলার হেল্পার টি সেলটা বুঝে যে আমাকে এখন অ্যালার্জির কাজ করতে হবে, তখন সে বি সেলের উপরে ইন্টারলিউকিন 4 রিলিজ করে এবং সাথে ইন্টারলিউকিন 21। তো এই ইন্টারলিউকিন 4 এর কারণে বি সেলটা তখন ডিফারেন্সিয়েটেড হয়ে যে প্লাজমা সেল তৈরি করবে, ওই প্লাজমা সেল ক্লাস সুইচিং করে কোন ধরনের অ্যান্টিবডি তৈরি করবে, ইমিউনোগ্লোবুলিন ই। তো এই অ্যান্টিবডি সবগুলো তখন সার্কুলেশনের মাধ্যমে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এসে ওরা বেজোফিল এবং মাস্ট সেলের গায়ে অ্যাটাচড হয়ে যাবে। দেখেন এই যে দেখেন এটা হলো মাস্ট সেল, এই মাস্ট সেলের গায়ে দেখেন সবগুলো ইমিউনোগ্লোবুলিন ই সারফেস রিসেপ্টর হিসেবে বসে গেছে, একইভাবে বেজোফিলের গায়েও বসে আছে। তো পরবর্তীতে সেকেন্ড টাইম যখন কোনো এক্সপোজার হবে, যেমন ধরেন একই অ্যান্টিজেন দ্বিতীয়বার আসলো, এখন আর এত কাহিনী করতে হবে না, লিম্ফ নোডে যাবে, তারপরে হেল্পার টি সেল 2 তৈরি করবে, বি সেল অ্যাক্টিভেশন করবে, ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে, অলরেডি আমি প্রথমবারের সময় তৈরি করে রেডি। যখনই সেকেন্ড টাইম এক্সপোজার হবে তখনই দেখেন যখন এই অ্যান্টিজেনটা এই মাস্ট সেলের সারফেস ইমিউনোগ্লোবুলিন রিসেপ্টরের সাথে লাগলো, তখন দেখেন এই অ্যান্টিজেনটার কারণে এই তিনটা অ্যান্টিবডির মধ্যে একটা ক্রস লিঙ্কিং, অর্থাৎ অনেকটা কারেন্টের তারের মতো ওরা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ফলে এটাকে আমরা বলি যে ক্রস লিঙ্কিং। ফলে এই মাস্ট সেলটা তখন অ্যাক্টিভেশন হবে এবং সে হিস্টামিন রিলিজ করবে, এবং এই হিস্টামিন রিলিজ করলে হিস্টামিনটা তখন কি করবে, এই জায়গার মধ্যে ভ্যাসোডাইলেশন ইনক্রিজ, ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিবে, তারপরে সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে হলে এই স্মুথ মাসেল কন্ট্রাকশন করে আমরা জানি হিস্টামিন, ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন একই সাথে এই মাস্ট সেলটা আরো কিছু সাবস্টেন্স রিলিজ করবে, আমরা একটু পরে আসছি। মাস্ট সেল আর বেজোফিল হুবহু একই কাজ ওদের, ঠিক আছে। আচ্ছা, এখন আসি তাহলে, এটা হলো ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। ইমিডিয়েট কেন, কারণ মাস্ট সেল আগে থেকে রেডি, অ্যান্টিজেন আসার সাথে সাথে সে মাস্ট সেল ডিগ্রানুলেশন করে হিস্টামিন রিলিজ করে দিবে এবং সাথে আরো কিছু সাবস্টেন্স রিলিজ করবে। চলুন আমরা দেখি আসি। এখন দেখেন তাহলে হিস্টামিনের ফাংশন কি কি আমরা একটু দেখি। হিস্টামিনের ফাংশন হলো যে এই যে হিস্টামিন সে এডিমা করবে, কিভাবে এডিমা করে, ভাস্কুলার পারমিবিলিটি ভ্যাসোডাইলেশন করে ফলে, এবং এরিথেমা, ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে ফলে এরিথেমা হবে, সেখানে টেম্পারেচার বেড়ে যাবে যেহেতু ব্লাড ফ্লো বেড়ে গেছে, এনজিও এডিমা হবে। একই কথা, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে এই প্লাজমা থেকে ফ্লুইডটা এক্সিউডেট করে করে ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হচ্ছে, এবং একটা হিস্টামিনের কাজ হচ্ছে সেই নসিসেপ্টরস, হ্যাঁ, এট দ্য সাইট অফ ইনফ্লামেশন আমাদের যে নসিসেপ্টরস আছে, এটা এক ধরনের নার্ভ এন্ডিং, সেগুলোকে স্টিমুলেট করে, ফলে ইচিং হয় সেখানে। দেখেন হিস্টামিনের কাজ আর ইনফ্লামেশনের যে 5টা কার্ডিনাল সাইন আছে হুবহু একই, শুধু এই হিস্টামিনের ক্ষেত্রে আমরা একটা জিনিস এক্সট্রা পাবো, সেটা হচ্ছে ইচিং, যেটা ইনফ্লামেশনের মধ্যে থাকে না। কেন থাকে, কারণ হচ্ছে হিস্টামিন নসিসেপ্টরসকে স্টিমুলেট করে এবং এই নসিসেপ্টরসটাই ইচিং এর তৈরি করে। এছাড়াও থাকবে পেইন এবং স্মুথ মাসেল কন্ট্রাকশন, এই কারণে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি যদি কারো হয় তাহলে আমরা তার কি কি
ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পাবো, আর্টিকেরিয়া পাবো, আর্টিকেরিয়াকে আমরা হিপস বলি, এটা হচ্ছে ক্লিনিক্যাল বিষয়, অর্থাৎ জায়গাটা ফুলে যাবে, চাকা চাকা হয়ে যাবে, লাল হয়ে থাকবে। একজিমা পাবো, এটা হচ্ছে একই রকম, জায়গাটা একটু ফুলে যাবে, লাল হয়ে যাবে, ছোট ছোট আমরা বিভিন্ন ভেসিকল দেখতে পাবো, হ্যাঁ ভেসিকল। এরপর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে যে নেজাল মিউকোজাতে ইনফ্লামেশন হওয়া। নেজাল মিউকোজাতে যখন ইনফ্লামেশন হবে তখন কি হবে, নেজাল মিউকোজাতে কোন বেশি বেশি মিউকাস সিক্রেশন হবে, যে অর্থাৎ সর্দি শুরু হয়ে যাবে, সর্দি। হ্যাঁ, তারপরে হচ্ছে কনজাংটিভাইটিস, তখন চোখ লাল হয়ে যাবে। কেন লাল হবে? ওই যে ভ্যাসোডাইলেশন করে ফেলেছে হিস্টামিন, ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিয়েছে। এবং একই সাথে আমরা জানি হিস্টামিন হচ্ছে একটা সিক্রেটোকক, অর্থাৎ সে সবগুলো গ্ল্যান্ডের সিক্রেশন বাড়িয়ে দেয়, ফলে তখন ওয়াটারি আইস, অর্থাৎ কন্টিনিউয়াস আপনার চোখের পানি জ্বলবে। ওকে, আমরা বলি না চোখ নাকের পানি একসাথে হয়ে গেছে, সেটাই আসলে। আর এই অ্যালার্জিক রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এই দুটোকে একসাথে বলে হেই ফিভার। এবং এছাড়াও হয় অ্যালার্জিক অ্যাজমা। যাদের অ্যাজমা আছে তাহলে যখন সেকেন্ড টাইম থার্ড টাইম বারবার ওই স্পেসিফিক অ্যান্টিজেনের এক্সপোজারে যায়, তখন এই হিস্টামিনটা তাদের কি করে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, ব্রঙ্কোস্পাজম করে, ফলে অ্যাজমা দেখা দেয়, ব্রেথলেসনেস দেখা দেয়। এখন আসেন, তাহলে আমরা বললাম কি টাইপ 1 হাইপার সেনসিটিভিটি দুটো ফেজ, একটা হলো এই ইমিডিয়েট, লেট। ইমিডিয়েট ফেজটা বললাম মাস্ট সেল এবং বেসোফিল থেকে রিলিজ হওয়া হিস্টামিন করে। ওকে, এখন দেখেন এই যে হিস্টামিন হচ্ছে মেইন ইমিডিয়েট ফেজ, আরো কিছু সাবস্টেন্স রিলিজ হয়, দেখেন আমি এখানে আলাদা করে নোট করে দিয়েছি আলহামদুলিল্লাহ, যে ইমিডিয়েট ফেজে হিস্টামিনটা হচ্ছে মেইন ফ্যাক্টর। এছাড়াও এখানে রিলিজ হয় ইওসিনোফিল, কেমোট্যাকটিক ফ্যাক্টর অফ অ্যানাফাইল্যাক্সিস। তাহলে দেখেন আমি কি বললাম, লেট ফেজটা কে করে, ইওসিনোফিল। তো ইওসিনোফিলকে তো খবর দিতে হবে, ভাই তুমি এখানে আসো তাড়াতাড়ি, এখানে সমস্যা হচ্ছে। তাহলে ওই খবরটা কে দিবে, মাস্ট সেল থেকে রিলিজ হওয়া ইসিএফই, এই কেমোকাইনটা, তখন ইওসিনোফিল আসবে এবং আসার পরে সে লেট ফেজের সূচনাপাত করবে। ওকে, এছাড়াও এখানে রিলিজ হবে মাস্ট সেল থেকে সেরোটোনিন। ঠিক আছে, সেরোটোনিনটাও ভ্যাসোডাইলেশন করে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়। ঠিক আছে, তাহলে এই যে ইমিডিয়েট ফেজের এই মেডিয়েটরস গুলো, এগুলো কার থেকে রিলিজ হয়, মাস্ট সেল থেকে রিলিজ হয়, মাস্ট সেল। ঠিক আছে, মাস্ট সেল থেকে রিলিজ হবে। এখন তাহলে আবার চলে আসলো ইওসিনোফিল, চলে আসলো এই ফ্যাক্টরটার কারণে ইওসিনোফিল চলে আসলো। এছাড়াও হেল্পার টি সেল 2, হেল্পার টি সেল 2 ওই যে বললাম ইন্টারলিউকিন 5, তারপরে হচ্ছে ইন্টারলিউকিন 13 রিলিজ করলো। এই দুটো ইন্টারলিউকিনও ইওসিনোফিলকে কেমোট্যাক্সিস করে, যে ভাই তুমি এখানে আসো। ওকে, তাহলে ইওসিনোফিল যখন চলে আসবে, এবার এই ইওসিনোফিলের মেইন কাজ কি দেখেন, এটা একটা ইওসিনোফিল, ইওসিনোফিলসের এগুলো হলো গ্র্যানিউলস, ইওসিনোফিলিক গ্র্যানিউলস। এই ইওসিনোফিলিক গ্র্যানিউলসের মধ্যে কি জমা থাকে, প্রিফর্ম, আগে থেকে জমা থাকে মেজর বেসিক প্রোটিন, পার অক্সিডেজ এনজাইম, এগুলো হলো প্রোটিওলাইটিক এনজাইম। ফলে ওরা যখন রিলিজ হবে ওরা তখন টিস্যুকে আরো বেশি ইনজিউট করবে, আমার হোস্ট সেলগুলোকে, আশেপাশের হোস্ট সেলকে আরো ইনজিউট করবে, মেকানিক্যাল ব্যারিয়ারটাকে আরো ডিস্ট্রয় করে দিবে। দেখেন ব্যারিয়ারটা আরো ডিস্ট্রয় যখন হবে, তখন এই অ্যান্টিজেন গুলো কি হবে, ইজিলি ভিতরে ঢুকে যাবে, ফলে এই অ্যালার্জিক রেসপন্সটা আরো এক্সাজারবেট করবে। ও যখন এক্সপোজার পেয়ে যাবে, আবার আশেপাশের যে আমার নিজের টিস্যু ছিল, নিজের সেল, হোস্ট সেল, এগুলোকে মেজর বেসিক প্রোটিন, পারঅক্সিডেজ, প্রোটিওলাইটিক এনজাইমগুলো যখন ডিস্ট্রয় করে দিবে, ফলে এখানে আরো বেশি ইনফ্লামেশন হবে। এছাড়াও এই গ্র্যানিউলস গুলো থেকে একটা সাবস্টেন্স খুব বেশি পরিমাণে বের হয়, সেটা হলো লিউকোট্রিয়েন্স। এবং লিউকোট্রিয়েন্স হলো লিউকোট্রিয়েন্স রিসেপ্টরের মাধ্যমে, এবং এই লিউকোট্রিয়েন্স রিসেপ্টরটা কোথায় থাকে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল মধ্যে থাকে। ফলে এই লিউকোট্রিয়েন্টটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এবং এই ব্রঙ্কো কনস্ট্রিকশনটা কিন্তু অনেক বেশি। ফলে দেখেন ব্রঙ্কো কনস্ট্রিকশন হিস্টামিনও করে, লিউকোট্রিয়েনও করে, কিন্তু কার এফিকাসি বেশি, অর্থাৎ পটেন্সি বেশি, লিউকোট্রিয়েনের। ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য কোন সাবস্টেন্সটা বেশি দায়ী, লিউকোট্রিয়েন্স। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই মাস্ট সেল থেকে আরো জিনিস রিলিজ হয় কি কি, যখন মাস্ট সেলের এই গ্র্যানিউলস থেকে প্রিফর্ম সাবস্টেন্স গুলো রিলিজ হয়ে যাবে, যেমন হিস্টামিন, ইসিএফএ, সেরোটোনিন, এরপরে সে কি করবে, তার তো আর জমা যেগুলো ছিল সেগুলো বের করে দিয়েছে, এখন সে কি করবে, এখন মাস্ট সেল কি করবে, তার মাস্ট সেলটা তো একটা সেল, তাই না, সেলের কি থাকে, সেল মেমব্রেন থাকে, তাহলে সেল মেমব্রেনের মধ্যে ফসফোলাইপেজ সি এনজাইমটা যখন অ্যাক্টিভেটেড হয়,
অ্যাক্টিভেটেড হওয়ার পরে সরি এটু হবে যে ফসফোলাইপেজ A2, তাহলে ফসফোলাইপেজ A2 যখন অ্যাক্টিভেট হবে তখন সেখানে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়েটা থেকে তৈরি হবে কি সাইক্লোঅক্সিজেনেস, আর অন্যদিকে লাইপোঅক্সিজেনেস। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে থেকে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন D2, E2, I2। এই প্রোস্টাগ্ল্যান্ডিনগুলো ভ্যাসোডাইলেশন, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ায়, ফলে সেখানে কি হয় ইডিমা দেখা দেয়, ইন্টারস্টিশিয়াল স্পেসে বেশি বেশি কি হয় এক্সুডেট জমা শুরু করে, এবং লাইপোঅক্সিজেনেস পাথওয়ে যেটা সেটা কি করবে লিউকোট্রিয়েন্স তৈরি করবে। এখন প্রশ্ন হলো দেখেন মাস্ট সেল এগুলো সবগুলো কার থেকে রিলিজ হচ্ছে মাস্ট সেল থেকে। মাস্ট সেল এই লিউকোট্রিয়েন্স কিভাবে রিলিজ করছে ওই যে সেল মেমব্রেনের ফসফোলাইপেজ A2 থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ের মাধ্যমে। তাহলে ও লিউকোট্রিয়েন্স তৈরি করতে অনেক টাইম লাগবে, ঠিক আছে, এবং অল্প অল্প তৈরি হবে। কিন্তু ইওসিনোফিল থেকে যে লিউকোট্রিয়েন আসে সেটা ইওসিনোফিলের এই গ্র্যানিউলসের মধ্যে আগে থেকেই জমা থাকে এবং সে বেশি পরিমাণে রিলিজ করবে। দেখেন বেশি পরিমাণে রিলিজ করছে। ওকে, তাহলে ব্রঙ্কোকনস্ট্রিকশনটা মেইনলি করবে ইওসিনোফিল, আর হিস্টামিনটা করবে আমার কি এই মিউকোসাল এডিমা করবে বা ইন্টারস্টিশিয়াল এডিমা করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। এছাড়াও এই মাস্ট সেল থেকে থ্রম্বোক্সিন রিলিজ হয়, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর রিলিজ হয়, এগুলো কি করে ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়। আর এগুলোর কাজ তো আমি বললাম আলাদা আলাদা কাজগুলো কোনটা কি কাজ। তাহলে এইটা হলো টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। তাহলে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি এই মাস্ট সেল বেজোফিল ইমিডিয়েট ফেস করছে, আর ইওসিনোফিল লেট ফেস করছে। ব্রঙ্কোকনস্ট্রিকশনটা মেইনলি করছে ইওসিনোফিলের লিউকোট্রিয়েন্স। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন যে ল্যাঞ্জে লেখা আছে যে ইওসিনোফিল থেকে দুইটা এনজাইম রিলিজ হয়, একটা হলো হিস্টামিনেজ, ঠিক আছে। এই হিস্টামিনেজটা কি করে হিস্টামিনকে ডিস্ট্রয় করে ফেলে, ফলে হিস্টামিন তার কাজ করতে পারে না। আর আরেকটা এনজাইম অ্যারাইল সালফাটেজ। তাহলে কি বললাম হিস্টামিনেজ হিস্টামিনকে ডিস্ট্রয় করবে, আরেকটা হলো অ্যারাইল সালফাটেজ। ও কাকে ডিস্ট্রয় করবে এই এনজাইমটা লিউকোট্রিয়েন্সকে ডিস্ট্রয় করবে, আরো হিস্টামিনকে ডিস্ট্রয় করবে। তাহলে এদিক দিয়ে ইওসিনোফিল আবার কি করতে পারে ইনফ্লামেশনটাকে একটু কমিয়ে ফেলে পরের দিকে, ঠিক আছে। এই দুটা এনজাইমের নাম একটু ইম্পর্টেন্ট দেখবেন আপনারা, হিস্টামিনেজ এন্ড অ্যারাইল সালফাটেজ, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস হলো এক ধরনের বিশেষ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, যেটা ক্ষেত্রে জেনারেলাইজড মাস্ট সেল ডিগ্রানুলেশন হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার বডির যত মাস্ট সেল আছে, বিশেষ করে মাস্ট সেল নাই এমন কোনো জায়গা নেই, কিন্তু কিছু জায়গায় মাস্ট সেল খুব বেশি থাকে। যেমন কি কি জায়গা আছে এরকম, আমাদের স্কিনের নিচে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের মিউকোসাল লাইনিং, যেমন জিআইটি মিউকোসাল লাইনিং, এছাড়া আদার্স মিউকোসাল লাইনিং এ নেসাল মিউকোসা, রেসপিরেটরি মিউকোসা, এগুলার নিচে এই মাস্ট সেল থাকে। এছাড়াও পেরিভাস্কুলার মাস্ট সেল আছে, কিছু ব্লাড ভেসেল সেল আউটার লাইনিং যেটাকে আমরা বলি অ্যাডভেন্টেশিয়া, হ্যাঁ, ওখানেও কিন্তু মাস্ট সেল থাকে। তো যখন এরকম বডির সবগুলো মাস্ট সেল একসাথে খুব ভিগোরাসলি ডিগ্রানুলেট হবে, বেশি বেশি হিস্টামিন, তখন হিস্টামিনের মেইন কাজ কি ভ্যাসোডাইলেশন, ভাস্কুলার পারমিবিলিটি। তখন দেখেন ব্লাড ভেসেলস থেকে আমার এই যে প্লাজমা এই প্লাজমার ফ্লুইড পোরশন সবগুলো বেরিয়ে বেরিয়ে কোথায় চলে যাবে, ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে এক্সট্রাসেলুলার স্পেস অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হবে। ফলে আমার এখানের মধ্যে ব্লাড ভলিউমটা কি হয়ে যাবে, কমে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে। দেখেন, তো ব্লাড ভলিউম কমে গেলে প্রেসার কমে যাবে, ফলে ফলে কি কি দেখা দিবে, হাইপোটেনশন। অন্যদিকে যেটা হবে, খুব বেশি হিস্টামিন রিলিজ হচ্ছে, তাহলে হিস্টামিন কি করে ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে। আবার মাস্ট সেল সবগুলো ডিগ্রানুলেশন হচ্ছে, ফলে তারা কি করবে ইওসিনোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর রিলিজ করবে, যেটা একটু আগে বললাম। ফলে ইওসিনোফিল এসে সেও বেশি বেশি কি করবে
লিউকোট্রিয়েন্টস রিলিজ করবে। ফলে অ্যানাফাইল্যাক্সিসের দুইটা জিনিস সবচেয়ে বেশি ভয়ানক, একটা হচ্ছে সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশন ডিউ টু লিউকোট্রিয়েন্টস এন্ড হিস্টামিন, আর একটা হলো হাইপোটেনসিভ শক ডিউ টু ভাস্কুলার পারমিবিলিটি। ওকে, এছাড়াও দেখা যায় এই ক্ষেত্রে ডিজিনেস, টেকিকার্ডিয়া। কেন টেকিকার্ডিয়া? আপনারা ক্যাডজেনকে পড়েছেন যে আমাদের হার্টের মধ্যে H2 রিসেপ্টর থাকে, হিস্টামিন 2 রিসেপ্টর। হিস্টামিন 2 রিসেপ্টরটা কি? পজিটিভ ইনোট্রপিক, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেয়, পজিটিভ ক্রোনোট্রপিক, হার্ট রেট বাড়িয়ে দেয় হিস্টামিনের কারণে। এছাড়াও হচ্ছে দেখেন যখন আপনার এখানে হাইপোটেনশন হবে তখন কি হবে? রিফ্লেক্স টেকিকার্ডিয়া। একটার সাথে একটা রিলেটেড মেডিকেল সায়েন্স, এবং খুবই মজা যদি আমরা একসাথে করে পড়তে পারি। রিফ্লেক্স টেকিকার্ডিয়া অর্থাৎ কেন? যেহেতু হাইপোটেনশন হয়েছে, আমার হার্ট চাইবে কি করে? হার্ট রেটটাকে বাড়িয়ে ব্লাড প্রেশারটাকে মেইনটেইন করার জন্য রিফ্লেক্সলি। ওকে, এই কারণে টেকিকার্ডিয়া দেখা দেয়। টেকিকার্ডিয়াটা যখন আরো বেশি হয় তখন অ্যারিথমিয়া দেখা দেয়। এছাড়াও যেহেতু সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশন, রেসপিরেটরি ফেইলিয়ার হয়, ফলে সায়ানোসিস দেখা দেয়। এছাড়াও হিস্টামিন কি বললাম, নসিসেপ্টরসকে স্টিমুলেট করে, ফলে প্লুরাইটিস দেখা দিবে। ঠিক আছে, ইচিং হবে। এছাড়াও আর্টিকেরিয়া, সেটা হিস্টামিন রিলিজ হবে যেখানে, সেখানে আর্টিকেরিয়া হবে। ল্যারেঞ্জিয়াল এডিমা, স্বাভাবিক হিস্টামিন, লিউকোট্রিয়েন এগুলোর কারণে তখন কি হয়? ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড জমে গেলে তখন ল্যারেঞ্জিয়াল এডিমা হবে, এবং এটাও ব্রেথলেসনেস তৈরি করবে, এবং এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। ঠিক আছে, তাহলে এবার আসেন যে অ্যাটোপি। অ্যাটোপি মানে কি? অর্থাৎ টাইপ 1 বা ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি রিলেটেড ডিজিজ গুলোকে আমরা একসাথে বলি অ্যাটোপি। ঠিক আছে, এটা কিছুই না। তাহলে আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি মিডিয়েটেড ডিজিজেস। এখন দেখেন এই যে টাইপ 1 মিডিয়েটেড হাইপারসেনসিটিভিটি বা অ্যাটোপি, এগুলো কেন হয়? কেন সবার হয় না? কেন কিছু কিছু মানুষের হচ্ছে? সেখানে দুইটা ফ্যাক্টর ওদের জন্য। একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হলো ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি যে আমাদের এনভায়রনমেন্টাল ট্রিগার কি কি আছে। এনভায়রনমেন্টাল ট্রিগারের মধ্যে আছে যেমন হাইজিন হাইপোথেসিস। তো হাইজিন হাইপোথেসিসের দিক দিয়ে আমরা কিন্তু আমেরিকা থেকে এগিয়ে আছি। কেন? দেখেন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট, এগুলো কিন্তু আবারও বলছি হাইপোথেসিস, এটা প্রুফ না এখনো। ঠিক আছে, সেটা হলো যে ওনারা বলছেন যে চাইল্ডহুডে কিছু স্পেসিফিক ভাইরাস, ব্যাকটেরিয়া, ইভেন হেলমিনথিক ইনফেকশন হলে যে তাদের এই অ্যালার্জিগুলো হওয়ার প্রবাবিলিটি কম থাকে, অর্থাৎ তাদের ভালোভাবে ইমিউন রেগুলেশন হয় এবং তাদের এই অ্যালার্জি বা টাইপ 1 হাইপারসেনসিটিভিটিটা হয় না। তো এখন দেখেন যেহেতু উন্নত বিশ্ব, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ওরা খুব বেশি হাইজিন মেনটেন করে, ফলে তাদের চাইল্ডহুডে এই বাংলাদেশের মতো বা আমরা যারা সাউথ এশিয়ান কান্ট্রি আছি এই আমাদের মতো এত বেশি ওদের চিলড্রেনরা মাইক্রো অর্গানিজম বা প্যারাসাইট এগুলোর কন্ট্যাক্টে যায় না, ফলে তাদের ইমিউন রেগুলেশনটা একটু কম হয় এবং তাদের অ্যালার্জিক হাইপারসেনসিটিভিটিটা বেশি দেখা যায় উন্নত বিশ্বে। এটা একটা হাইপোথেসিস। এবং আরেকটা হলো যে এক্সপোজার টু সার্টেন মাইক্রোব, যেটা একটু আগে বললাম যে চাইল্ডহুডে অর্থাৎ আর্লি ডেভেলপমেন্টাল এজে কিছু মাইক্রোবস, স্পেশাল কিছু মাইক্রোবসের দ্বারা যদি ইনফেকশন হয়, যেমন কি কি আছে? কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়াগুলো হলো কোমেন্সাল ব্যাকটেরিয়া, এছাড়া হচ্ছে ফাঙ্গাস অর্থাৎ যেগুলো উপকারী ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে প্রোটোজোয়া, হেলমিন্থ। ঠিক আছে, এরকম কিছু স্পেসিফিক মাইক্রো অর্গানিজম যারা ইনফেকশন হলে চাইল্ডহুডে আমাদের সেই ক্ষেত্রে একটা পজিটিভ বেনিফিট হচ্ছে অ্যালার্জিক হাইপারসেনসিটিভিটিটা হওয়ার চান্স কম থাকে। যাদের এটা ডেফিসিয়েন্সি তাদের হবে। আরেকটা হলো যে জেনেটিক ফ্যাক্টর, যেটা বললাম জেনেটিক, তাহলে আমরা এনভায়রনমেন্টালটা বললাম। এবার আসেন ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন বলতে জেনেটিক ফ্যাক্টর। তো জেনেটিক ফ্যাক্টর কি কি আছে? যে কিছু জিনে মিউটেশন মানে কি? এনি পার্মানেন্ট চেঞ্জ উইদিন জিন বা নিউক্লিয়েটেড সিকোয়েন্সেস। আচ্ছা, তো কি কি জিন? যেমন ইন্টারলিউকিন 4 রিসেপ্টর। এখন দেখেন ইন্টারলিউকিন 4 রিসেপ্টরটা কোন সময় লাগে, কেন লাগে? আপনারা অলরেডি জানেন ইতিমধ্যে যে আমাদের ফলিকুলার হেল্পার টি সেলের কাজ কি? সে বি সেলের উপরে, এটা হলো ম্যাচিউর বি সেল বা ম্যাচিউর নাইভ বি সেল,
এই বি সেলের উপরে ফলিকুলার হেল্পার টি সেল কি রিলিজ করে, ইন্টারলিউকিন 4 এবং হচ্ছে ইন্টারলিউকিন 21, এই দুটো রিলিজ করে। ইন্টারলিউকিন 21 সবার ক্ষেত্রে রিলিজ করে, কিন্তু যদি ইন্টারলিউকিন 4 রিলিজ করে তাহলে কি তৈরি হয়, এই বি সেলটা কি তৈরি করবে, অ্যাক্টিভেশন হওয়ার পরে প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন ই। এখন দেখেন, যেহেতু আমরা জানি যে কোনো একটা অ্যাগনিস্ট থাকলে তার একটা কি থাকতে হয়, রিসেপ্টর থাকতে হয়। তো এই ইন্টারলিউকিন 4 এর জন্য ও যে বসবে বি সেলের উপরে, ওর জন্য অবশ্যই কি আছে, রিসেপ্টর। তাহলে ধরেন এটা হলো ইন্টারলিউকিন 4 রিসেপ্টর। এখন কোন কারণে যদি এই ইন্টারলিউকিন 4 রিসেপ্টর যে জিনের কারণে তৈরি হয়, ওই জিনে মিউটেশন হয় এবং এই ইন্টারলিউকিন 4 রিসেপ্টরের অ্যাক্টিভিটি আপরেগুলেশন হয়ে যায়, অর্থাৎ সে বেশি বেশি রেসপন্স করছে, ফলে বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে। আর ইমিউনোগ্লোবুলিন ই বেশি বেশি তৈরি হলে টাইপ 1 হাইপার সেনসিটিভিটি হবে। ঠিক আছে, এই একটা ফ্যাক্টর। আরেকটা হলো ইন্টারলিউকিন 4, অর্থাৎ এই যে ফলিকুলার হেল্পার টি সেল থেকে কি তৈরি হচ্ছে, ইন্টারলিউকিন 4। এখন এই ফলিকুলার হেল্পার টি সেলে ইন্টারলিউকিন 4 জিনটা যদি বেশি বেশি এক্সপোজ হয়, এক্সপ্রেশন হয়, ফলে সে বেশি বেশি ইন্টারলিউকিন 4 তৈরি করবে, ফলে বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন তৈরি হবে। তাহলে এখানে একটা মিউটেশন। আরেকটা হচ্ছে MEC2 জিনে। দেখেন, এই যে ফলিকুলার হেল্পার টি সেলটা, এই ফলিকুলার হেল্পার টি সেলটা কোথা থেকে আসছে, কিভাবে তৈরি হয়েছে, CD4 টি সেল থেকে। CD4 টি সেল কিভাবে ফলিকুলার হেল্পার টি সেলে ডিফারেন্সিয়েট করলো, ওই যে ডেনড্রাইটিক সেল MHC2 প্রেজেন্টেশন করছে। এখন ডেনড্রাইটিক সেল যদি বেশি বেশি MHC2 প্রেজেন্টেশন করে যে এই অ্যান্টিজেনটা আমার জন্য তেমন ক্ষতিকারক না, সেটাকেও ডেনড্রাইটিক সেল এসে CD4 টি সেলের কাছে প্রেজেন্ট করছে, ফলে CD4 টি সেল বেশি বেশি ডিফারেন্সিয়েটেড হবে। আর CD4 টি সেল যত বেশি ডিফারেন্সিয়েশন হবে তত বেশি ফলিকুলার হেল্পার টি সেল তৈরি হওয়ার চান্স থাকবে, ফলে হাইপার সেনসিটিভিটি হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই জিন। দেখেন, যখন এই যে এখানের মধ্যে ফলিকুলার হেল্পার টি সেলটা বি সেলের উপরে ইন্টারলিউকিন 4 রিলিজ করে, তখন বি সেলে কি হয়, ক্লাস সুইচিং হয়। তাহলে যদি মিউটেশনের কারণে এই বি সেলের ক্লাস সুইচিং করে ইমিউনোগ্লোবুলিন ই এই হেভি চেইন তৈরি করার টেন্ডেন্সি বেশি থাকে, তাহলে বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে, অর্থাৎ ক্লাস সুইচিং করে সে তো ইমিউনোগ্লোবুলিন জি হতে পারতো, ইমিউনোগ্লোবুলিন এ হতে পারতো, কিন্তু সে ক্লাস সুইচিং করে তার টেন্ডেন্সি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করার, ডিউ টু মিউটেশন উইদিন দ্য জিন অফ হেভি চেইন। তাহলে বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হবে, তাহলে হাইপার সেনসিটিভিটি হবে। তাহলে এটা হলো জেনেটিক্যাল ফ্যাক্টরস। আচ্ছা, এবার আসেন আমরা চলে আসি, দেখেন যে টাইপ 1 হাইপার সেনসিটিভিটি যেটা বললাম, এই টাইপ 1 হাইপার সেনসিটিভিটিটা কিসের কারণে হয়, অ্যান্টিজেন, এক্সোজেনাস অ্যান্টিজেন। আর টাইপ 1 এর ক্ষেত্রে এই এক্সোজেনাস অ্যান্টিজেনটাকে আমরা কি বলি, অ্যালার্জেন। এখন এই অ্যালার্জেনটা কোন রুটে আপনার বডিতে ঢুকছে তার উপরে ডিপেন্ড করছে আপনার কি কি ক্লিনিক্যাল সাইন সিম্পটমস পাবেন। যেমন অ্যালার্জেনটা যদি আইতে প্রবেশ করে, অর্থাৎ আইয়ের কনজাংটিভার কন্ট্যাক্টে আসে, তাহলে কি হবে, কনজাংটিভাইটিস। যদি অ্যালার্জেনটা আপনার নেজাল মিউকোজাতে ইনহেলেশনের মাধ্যমে ঢুকে বা কন্ট্যাক্টে আসে নেজাল মিউকোজা, অর্থাৎ একটা অ্যালার্জেন আপনার আঙ্গুলে লাগলো, আঙ্গুলটা আপনি নাকের কন্ট্যাক্টে আসলো নেজাল মিউকোজাতে, তাহলে কি হবে, অ্যালার্জিক রাইনাইটিস। তাহলে আবার হচ্ছে আপনি যদি ইনহেলেশন করলেন, আপনি কোনো ডাস্ট যুক্ত এনভায়রনমেন্ট দিয়ে হাঁটছেন, ইনহেলেশন করলেন, ইনহেলেশনের মাধ্যমে কিছু অ্যালার্জেন ঢুকে গিয়ে ওরা কোথায় চলে গেল, ব্রঙ্কিয়াল মিউকোজা কন্ট্যাক্টে গেল, তাহলে কি হবে, আপনার যদি অ্যালার্জি থাকে অ্যালার্জিক অ্যাজমা হবে। অথবা আপনি কিছু আমরা কক্সবাজার গেলাম, সেখানে আমরা কি খেলাম, বিভিন্ন শেল ফিশ খেলাম বা হচ্ছে বিভিন্ন মাছ খাই না আমরা, ওই মাছগুলো যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে ফুডস এর মাধ্যমে আপনার অ্যালার্জেনটা ঢুকলো এবং সে কার কন্ট্যাক্টে আসলো, জিআইটি মিউকোজা। তাহলে আপনার কি ধরনের সাইন সিম্পটমস পাবেন, এই যে সেক্ষেত্রে আপনার ভমিটিং হবে, অ্যাবডোমিনাল ডিসটেনশন বা হচ্ছে ডিসপেপসিয়া, হ্যাঁ, এগুলা ফ্ল্যাটুলেন্স ইত্যাদি আমরা পেতে পারি, অর্থাৎ কোন রুটে ঢুকছে। তো এটা হচ্ছে লেন্সের একটা চার্ট। দেখেন, তাহলে এই মেইন অর্গান, কোন অর্গানটা এফেক্টেড হচ্ছে, দেখেন এফেক্টেড হবে লাংস। আচ্ছা, অ্যালার্জেনটা কি, পোলেন, হাউস ডাস্ট, তারপরে ফিসেস অফ ডাস্ট মাইট,
এনিমাল ডেন্ডার্স, তারপর হচ্ছে মেনি অকুপেশনাল এয়ারবোর্ন অ্যালার্জেন। তাহলে এগুলা ঢুকে যাবে আপনার বডিতে কোন রুটে? থ্রু ইনহেলেশন। কার কন্ট্যাক্টে যাবে? ব্রঙ্কিয়াল মিউকোসা। তাহলে হবে কি? অ্যালার্জিক অ্যাজমা। তাহলে এটা কোন সিস্টেমকে অ্যাটাক করলো? লাংসকে। এবার আসেন যে আপনার কোন সিস্টেমকে অ্যাটাক করছে? নোজ এন্ড আইস। ওকে, আপনার অ্যালার্জেনটা কি? অ্যালার্জেনটা হলো পোলেন, অলমোস্ট এগুলোই, জাস্ট ঢুকছে অন্য রুটে। কোন রুটে? কন্ট্যাক্ট উইথ মিউকাস মেমব্রেন। যেটা বললাম, কোন একটা অ্যালার্জেন আপনার আঙ্গুলে আছে, এই আইতে, চোখ, অর্থাৎ চোখ কচ্ছালে বা চোখের কন্ট্যাক্টে গেল বা নাকের মিউকোসার কন্ট্যাক্টে গেল, ঠিক আছে, এইভাবে হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? রাইনাইটিস। রাইনাইটিস মানে কি? যেটা বললাম, ওয়াটারি, অর্থাৎ বেশি বেশি মিউকাস সিক্রেশন হবে নেজাল মিউকোসা থেকে, সর্দি হয়ে যাবে। আর আইয়ের কন্ট্যাক্টে গেলে লাল হয়ে যাবে চোখ, বেশি বেশি আমাদের কি হবে? ল্যাক্রিমেশন হবে, ঠিক আছে, কনজাংটিভাইটিস। এই দুটোকে একসাথে বলি হে ফিভার। আচ্ছা, তাহলে এবার আসেন স্কিন। স্কিন, এখন এই স্কিনের ক্ষেত্রে দুটো বিষয় হয়, একজিমা আর একটা হচ্ছে আর্টিকেরিয়া, ঠিক আছে। তো ডিফারেন্সটা কোথায়? একজিমাতে লিশনটা হবে ভেসিকুলার লিশন। ভেসিকুলার লিশন মানে কি? লেস দেন 5 মিলিমিটার। যদি ওই ব্লিস্টারটা লেস দেন 5 মিলিমিটার হয়, তাহলে ব্লিস্টার মানে কি? ফোসকা পড়ে যাবে আর কি। ফোসকাটা যদি লেস দেন 5 মিলিমিটার হয়, তাহলে হচ্ছে কি? ভেসিকুলার লিশন। প্লুরাইটিক মানে ইচিং হবে, এটা হচ্ছে একজিমা। একজিমাকে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিসও বলি। আর্টিকেরিয়া মানে হিটস, যেটা বললাম, জায়গাটা ফুলে যাবে, লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন্স, ব্যথা করবে, ইচিং করবে। তাহলে প্লুরাইটিক এন্ড বুলাস লিশন। তাহলে বুলাস মানে কি? যদি ব্লিস্টারের সাইজ গ্রেটার দেন 5 মিলিমিটার হয়, ঠিক আছে। এই আর কি, এগুলো হলো আমাদের আর্টিকেরিয়া। আচ্ছা, তো এখানে অ্যালার্জেন কি? অ্যালার্জেন হলো এই একজিমার ক্ষেত্রে অ্যালার্জেনটা জানা যায়নি যে কি কারণে অ্যালার্জেনটা, কি কারণে একজিমাটা হচ্ছে। আর আর্টিকেরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ভেরিয়াস ফুডস, যেমন হচ্ছে কি? শেলফিশ, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন সামুদ্রিক মাছ, তারপরে পিনাট, হ্যাঁ, তারপরে এরকম আরো কিছু স্পেসিফিক খাবার আছে, সেই ক্ষেত্রে সেগুলো। তাহলে কোন রুটে ঢুকছে? জিআইটি রুট, মানে ইনজেকশন। ওকে। আচ্ছা, এছাড়াও ড্রাগস, কিছু স্পেশাল ড্রাগস আছে, যেমন মোস্ট কমনলি পেনিসিলিন। কেউ পেনিসিলিন ড্রাগস নিল, তো ড্রাগসটা আমরা কোন রুটে খাচ্ছি? ওরাল ড্রাগস, জিআইটি। আচ্ছা, সেই ক্ষেত্রেও আপনার কি হতে পারে? আর্টিকেরিয়া হতে পারে, স্কিন ম্যানিফেস্টেশন পাবেন। আচ্ছা, ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ইন্টেস্টিনাল ট্র্যাক্টের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে হচ্ছে অ্যালার্জেনটা আগের মতোই, ইনজেকশন, বিভিন্ন ফুডস, এছাড়াও ড্রাগস আছে। তারপরে কি কি হয়? ভমিটিং, ডিসপেপসিয়া, ইসোফেজিয়াল রিংস, ঠিক আছে। দেখবেন আপনি অন্য কোথাও গিয়ে খাবার খেলে, বিশেষ করে যেটা হয়, আমার নিজের হয়েছিল একবার, কক্সবাজার গিয়েছিলাম আর কি, এই মাছ বা এরকম বিভিন্ন খাবার খাওয়ার পরে এই ডিসপেপসিয়া দেখা দিয়েছে, নজিয়া দেখা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আপনার সিমটমস কি? ইওসিনোফিলিক ইসোফেজাইটিস, এটা আপনি ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে, এটা সবচেয়ে ভয়ানক, সেটা হলো যে সিস্টেমিক। এতক্ষণ সবগুলো ছিল কি দেখেন, সিস্টেমিক না, অর্গান ওয়াইজ, কিছু লাংসে, কিছু নোজে, কিছু স্কিনে, তারপরে কিছু ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, যখন হোল বডি রেসপন্স করবে তখনই হবে ভয়ানক। অ্যানাফাইল্যাক্সিস, শক, হাইপোটেনসিস, ডিটেলস বলছি এটা। আর কি কি কারণ হচ্ছে? ইনসেক্ট ভেনম, যেমন বি ভেনম, তারপর ড্রাগস, পেনিসিলিন, ফুডস, পিনাটস। আর তারপরে ঢুকবে কোন রুটে? যেমন বি ভেনম, একটা মৌমাছি যদি আপনাকে কামড় দেয়, অথবা হচ্ছে পেনিসিলিন, ফুডস, এগুলো কোন রুটে যায়? ইনজেকশন। তাহলে সোজা ভাষায় একটা অ্যালার্জেন কোন রুটে ঢুকছে এবং কোন সিস্টেমকে অ্যাটাক করছে, তার ভিত্তিতে ডিপেন্ড করবে আমরা কোন ধরনের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস পাবো। এবার আমরা আসি যে ড্রাগ হাইপারসেনসিটিভিটিতে। মোস্ট কমনলি পেনিসিলিনের ক্ষেত্রে আমরা হাইপারসেনসিটিভিটিটা পাই। তাহলে এটা কোন ধরনের হাইপারসেনসিটিভিটি হবে? টাইপ 1 মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। অর্থাৎ যখন আমরা পেনিসিলিন ড্রাগসটা নিই, যাদের ক্ষেত্রে অসুবিধা, তাদের ক্ষেত্রে এই পেনিসিলিনটা আসলে হেপটেনের মতো কাজ করে। হেপটেন, এটা নিয়ে আমি কথা বলেছিলাম আগে। অর্থাৎ এই পেনিসিলিনটা আমার বডির কোনো একটা প্রোটিনের সাথে বাইন্ড করে এবং ওই প্রোটিনটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। তখন এই হেপটেন কম্বাইন্ড উইথ প্রোটিন, ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন, এটাকে আমার ড্যান্ড্রাটিক সেল এমএসসি 2 প্রেজেন্টেশন করবে লিম্ফ নোডে গিয়ে। তখন ইমিউনোগ্লোবিলিন ই তৈরি হবে। ওই ইমিউনোগ্লোবিলিন ই এসে মাস্ট সেল, এটা হলো মাস্ট সেল, এই মাস্ট সেলের গায়ে এসে বসে থাকবে। পরবর্তীতে যখন
আবার ওই পেনিসিলিনটা পরবর্তীতে আবার যখন ওই পেনিসিলিনটা এই ইমিউনোগ্লোবুলিন ই এর কন্টাক্টে আসবে তখন মাস্ট সেল অ্যাক্টিভেশন হবে, সেই হিস্টামিন রিলিজ করবে, তাহলে ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি হবে। ঠিক আছে, তো ট্রিটমেন্ট কি টাইপ 1 হাইপারসেনসিটিভিটি? তো ল্যান্সে যা দেওয়া আছে যে এই ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে যে যে কারণে আমরা ট্রিটমেন্টও দিব ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। তাহলে মোস্টলি যে সাইন সিমটম গুলো হচ্ছে সেগুলো হচ্ছে হিস্টামিন, লিউকোট্রিয়েন্স, ইন্টারলিউকিন যেগুলো আসছে 4, 5, 9, 13 এগুলোর কারণে। তাহলে আমরা প্রথমেই দিব মন্টেলুকাস্ট। মন্টেলুকাস্ট হচ্ছে কি ও লিউকোট্রিয়েন রিসেপ্টর ব্লক করে দিবে, ফলে কি হতে পারবে না, ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে না, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না। ঠিক আছে, এছাড়াও আমরা দিতে পারি হিস্টামিন ব্লকার, H1 ব্লকার, সেটা হলো ফেক্সোফেনাডিন। আচ্ছা, এছাড়াও আরেকটা ড্রাগ আমরা দেই, সেটা হলো যে ক্রোমোডিন সোডিয়াম। সে কি করে বিভিন্ন মিডিয়েটরস রিলিজ কমিয়ে দেয়, হিস্টামিন, লিউকোট্রিয়েন্স, ইন্টারলিউকিন যেগুলো রিলিজ হয় সেগুলো রিলিজ কমিয়ে দেয়। আচ্ছা, এছাড়াও আমরা দিতে পারি কর্টিকোস্টেরয়েডস, এটা আমরা সবাই জানি, এটাই সবচেয়ে কমনলি ইউজ হয়। কেন? কর্টিকোস্টেরয়েডস এর কাজ কি? সে ফসফোলাইপেজ A2 এই এনজাইমটার মেইন কাজ কি? সে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে তৈরি করে, অর্থাৎ সেল মেমব্রেনের ফসফোলিপিডকে মেটাবলিজম করে সে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে, সেখান থেকে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন আর লিপোক্সিজেনেস পাথওয়েতে লিউকোট্রিয়েন্স তৈরি হয়। তাহলে মেইন কাজটা শুরু করা ফসফোলাইপেজ A2, ওকে যদি আমি নষ্ট করে দিতে পারি তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে তৈরি হবে না, ফলে সাইক্লোঅক্সিজেনেস লাইপোক্সিজেনেস পাথওয়ে তৈরি হবে না, ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্স এগুলো তৈরি হবে না। তাহলে এই কর্টিকোস্টেরয়েডস ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ইনহিবিট করে, এভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন রিলিজকে কমাতে পারি আমরা, ফলে সাইন সিমটমস গুলো কমাতে পারবো। এছাড়া হচ্ছে অ্যাজমা ট্রিটমেন্ট, এটা ফার্মাকোলজিতে ডিটেইলস আলোচনা করা আছে। অ্যাজমাতে আমরা কি কি দেই, যেমন আমরা ইনহেলার দেই, বিটা 2 অ্যাগনিস্ট দেই যেমন সালবুটামল। ঠিক আছে, তারপর আমরা কর্টিকোস্টেরয়েডস দেই, অর্থাৎ ওই যে ইনফ্ল্যামেটরি ফেজ যেটা আছে অ্যাজমাতে, ইনফ্ল্যামেটরি ফেজে কর্টিকোস্টেরয়েডস দিই, যাতে এই লিউকোট্রিয়েন্স রিলিজ হওয়া, হিস্টামিন এগুলোকে আমরা কমাতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি আমরা টাইপ 2 হাইপারসেনসিটিভিটিতে। তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।